হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব এমন একটি ইম্পর্টেন্ট, এমন একটি সেন্সিটিভ টপিক নিয়ে। আপনারা জেনেই থাকবেন, লকডাউনের সময় প্রচুর মানুষ এরকম হয়েছে প্রপারলি নিজের অন্য সংস্থানের অর্থটুকু রোজগার করতে পারেনি। কাজকর্ম বন্ধ ছিল, প্রচুর পরিযায়ী শ্রমিকদের বাইরে থেকে নিজের রাজ্যে ফিরে আসতে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এবং আপনি যদি বাংলাদেশেও থাকেন, বাংলাদেশের সিনারিও সেখানকারও একই রকম ছিল। মোটামুটি প্রচুর মানুষ এরকম ছিলেন যারা নিজেদের ব্যবসাকে সাময়িককালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন লকডাউনের জন্য। কিন্তু এর মধ্যেও এমনও কিছু বিজনেস ছিল যেগুলো লকডাউনের সময়ও রমরমা করে চলেছে, রমরমিয়ে চলেছে সেই সব ব্যবসা। যদি আপনি জেনে না থাকেন, আজকে আমরা কথা বলবো এমনই একটি ব্যবসা নিয়ে, যে ব্যবসাটি আজ থেকে 100 বছর পরেও একইভাবে চলতে থাকবে। হ্যাঁ, ব্যবসার ফান্ডামেন্টাল চেঞ্জ হতেই পারে, কিন্তু ওই বিজনেস একইভাবে আজ থেকে 100 বছর পরেও চলতে থাকবে। লকডাউন আসুক আর যাই আসুক, যদি পৃথিবীর বুকে মানুষ থাকে তাহলে এই ব্যবসাও চলবে। এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ থেকে আমরা শুরু করছি বিজনেস বিল্ডিং সিরিজ। আর আজকে আপনারা দেখছেন বিজনেস বিল্ডিং সিরিজের এপিসোড 1-এর প্রথম অংশ বা প্রথম ভাগ, পার্ট 1। আমি সিদ্ধান্ত নিয়েছি এই ভিডিওগুলোকে আমি পার্টে পার্টে আনবো। অ্যাকচুয়ালি আমাদের ভিডিওগুলো তো প্রচুর তথ্য সম্বলিত ভিডিও হয়, অনেক লং হয়, অনেক বড় হয়ে যায়, আপনাদের দেখতে অসুবিধা হয়, অনেকের ক্ষেত্রে ধৈর্য থাকে না। তো সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি ভিডিওগুলো আমরা পার্টে পার্টে নিয়ে আসবো। আমরা চেষ্টা করব যত অল্প সময়ে এগুলোকে উপস্থাপন করা যেতে পারে আপনাদের সামনে। তো আপনি শহরে থাকুন বা আপনি গ্রামে থাকুন, যে কোনো জায়গা থেকে আপনি বিলং করুন, ফুড বিজনেস এমন একটা বিজনেস যে বিজনেস শহরেও চলতে পারে বা গ্রামেও চলতে পারে এবং খুব রমরমিয়ে চলে। এবার ফুড বিজনেসের মধ্যেও প্রচুর তার ভাগ হয়। বিভিন্ন রকমভাবে একটা ফুড বিজনেসকে এস্টাবলিশ করা যেতে পারে এবং তার প্রচুর ভাগ। আমি মেনলি আজকে আলোচনা করবো এই ভাগগুলো নিয়ে। আমাদের পরবর্তী ভিডিওতে বা এপিসোড 1-এর পার্ট 2-তে আপনারা শুনবেন এই বিজনেসগুলোকে আপনি কি করে ইমপ্লিমেন্ট করবেন, কি করে করবেন, কত ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট করার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, এবং আরও যা বেসিক্স হয় একটা বিজনেস করার। কিন্তু তার আগে আজকের পার্ট 1-এ তো চলুন জেনে নিই কী কী ভাগ হয় ফুড বিজনেসের, কী কী ভাগ হতে পারে। তো আপনি যদি ফুড বিজনেস করতে চান, সেক্ষেত্রে একটা বড় অপশান আপনার কাছে, সেটা হচ্ছে মুদিখানার দোকান। ফুড বিজনেসে এর থেকে বড় অপশান আর কিছু হতে পারে, সেটা হচ্ছে মুদিখানার দোকান। দেখুন, মানুষ যাই করুক, যেভাবেই তার লাইফ লিড করুক, খেতে তো তাকে হবেই। একটা মানুষ না খেয়ে তো থাকতে পারবে না। তো অতএব আপনি যদি মুদিখানার দোকান করেন, সেক্ষেত্রে মুদিখানার দোকানের ব্যবসা যতই কম্পিটিশন থাক, কিন্তু আপনার যদি প্রোডাক্ট কোয়ালিটি যদি ঠিক থাকে, আপনার গ্রসারি যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি আশা রাখতেই পারেন আপনার ব্যবসাটিও রমরমিয়ে চলবে। মুদিখানার দোকান এবং খুব স্বল্প পুঁজির ব্যবসা। একটি মুদিখানার দোকান করতে আমার ধারণা আপনার যদি নিজের ঘর থাকে, সেক্ষেত্রে 30-40 হাজার টাকার মধ্যে আপনি একটি বেসিক মুদিখানার দোকান শুরু করে ফেলতেই পারেন। এবং প্রথমেই আপনাকে প্রচুর মাল স্টক আপনি করলেন না, প্রথমেই আপনি ডাইরেক্ট হোলসেলারের কাছ থেকে মাল আনলেন না, অল্প অল্প মাল স্টক করলেন, অল্প অল্প করে বিজনেস শুরু করলেন। যখন আপনার বিজনেস রান হয়ে গেল, এবার বেশি পয়সা ইনভেস্ট করে প্রপার ডিস্ট্রিবিউটারের থেকে মাল আনলেন, তখন আর সাব ডিস্ট্রিবিউটারের কাছে গেলেন না, আরও সস্তায় পেলেন, সেক্ষেত্রে লাভ্যাংশ আপনার অনেক বেশি থাকবে। তো আমরা প্রথমেই রাখলাম মুদিখানার দোকান। দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যদি ফুড বিজনেস করতে চান, সেক্ষেত্রে ফুড ডেলিভারি সার্ভিস একটা খুব ভালো ব্যবসা। ওকে, তো ফুড ডেলিভারি সার্ভিস কি? বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি নিশ্চয়ই, আমি আশা রাখবো আপনি ফেসবুকে অবশ্যই আছেন, এবং আপনি যদি ফেসবুকে থাকেন তো আপনি দেখতে পারবেন ফেসবুক পেজ আছে প্রচুর, যেসব পেজগুলো বিজনেস ওরিয়েন্টেড। কেমন না, আপনি ধরুন একটি শহরে থাকেন, ধরুন আপনি, আমার জানা আপনি ধরুন নবদ্বীপ শহরে থাকেন, সেক্ষেত্রে নবদ্বীপ শহর ওরিয়েন্টেড বেশ কিছু ফেসবুক পেজ আছে বা ফেসবুক গ্রুপ আছে, যেগুলো নবদ্বীপের মানুষজনের আধিক্য বেশি যেসব গ্রুপে। যেমন ফেসবুকে নবদ্বীপ বিজনেস ডেভেলপমেন্ট গ্রুপ বলে একটা গ্রুপ আছে। তো বিভিন্ন মানুষ কি করছেন, এনারা হোম ডেলিভারিতে লাঞ্চ এবং ডিনার সার্ভ করছেন।
এনারা নিজেদের বাড়িতে খাবার তৈরি করছেন এবং এইসব ফেসবুক গ্রুপগুলোতে এনারা নিজের সার্ভিস পোস্ট করছেন যে আমি এই সার্ভ করছি, ভাত, মাছ, ডাল, মাংস, সবজি এই সার্ভ করছি, তার এই রেট এবং থালির প্রাইস এত। আপনি যদি ভেজ মিল নেন বা চিকেন মিল নেন বা ননভেজ মিল নেন, তার প্রত্যেকটার জন্য এইটার রেট এবং এইটার সার্ভিস, এই টাইমের থেকে এই টাইমের মধ্যে আপনাকে অর্ডার করতে হবে। এবং খুব বুদ্ধি খাটিয়ে এনারা যেটা করছেন, এনারা সকাল 9টা বা 10টার পরে আর অর্ডার নিচ্ছেন না। প্রত্যেক দিনের অর্ডার তারা নিচ্ছেন আগের দিন বিকেল 5টা থেকে পরের দিন সকাল 9টা অবধি, এবং এই অর্ডারের ভিত্তিতে এরা বাজারে যাচ্ছেন, গ্রসারি কিনছেন এবং তারপরে রান্না করে বেলা 12টা 1টার দিকে সার্ভ করছেন। তো এই সিস্টেমে যদি আপনিও করেন এবং যদি আপনার বাড়ি একটু শহর কেন্দ্রিক এলাকায় হয়, তাহলে আমার ধারণা আপনার ব্যবসা শহর কেন্দ্রিক এলাকায়, বিশেষ করে ফুড ডেলিভারি বিজনেস, রমরমিয়ে চলতে পারে। এবং সেখানে যদি বেশ কিছু অফিস কাচারি থাকে তাহলে তো আরও ভালো, আমার তো তাই মনে হয়। আচ্ছা, আমাদের 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ফুড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং। তো ফুড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কি? আপনি আপনার লোকাল কোনো কারখানায় গেলেন, সেখান থেকে সে বাদাম ভাজা কিনে নিয়ে আসলেন কেজি দরে, হোলসেল রেটে, এবং সেটাকে আপনি বাড়িতে প্যাকেজড করলেন। যেমনভাবে দেখবেন ট্রেনে প্রচুর এরকম ভেন্ডার দাদারা আছেন যারা বাদাম ভাজা, চিড়ে ভাজা, চানাচুর, নিমকি, ভুজিয়া এইসবগুলো সেল করেন। তো সেম জিনিসটা আপনিও করতে পারেন। আপনি কি করতে পারেন, খুব রেপুটেড একটি কারখানায় গিয়ে সেখান থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, সেটাকে বাড়িতে প্যাকেজিং করতে পারেন এবং সেগুলোকে সব টু সব ডেলিভারি করতে পারেন। লেবেলিং থাকবে আপনার নিজের নামের, এবং এই বিজনেসটাও খুবই সামান্য পুঁজি খাটিয়ে করা সম্ভব। আমি এরকম বেশ কিছু মানুষজনকে চিনি যাদের লকডাউনের পরে কোনো কাজ ছিল না, তারা এখন এই বিজনেস করে আজ লকডাউনের 4-5 বছর পরে গিয়ে খুব ভালো নিজেকে এস্টাবলিশ করেছেন, খুব ভালো রোজগার করছেন তারা। তো আপনি এটা ট্রাই করতে পারেন। আচ্ছা, ফুড প্রোডাক্ট মার্কেটিং আমাদের পরবর্তী পয়েন্ট। আগেরটা ছিল ফুড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, এটা হচ্ছে ফুড প্রোডাক্ট মার্কেটিং। এবার ফুড প্রোডাক্ট মার্কেটিংয়ের মধ্যে কী আসতে পারে? মনে করুন আপনি একটি ছোট ফ্র্যাঞ্চাইজির ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছেন, একটি ছোট কোম্পানি যার খুব সে নামি কোম্পানি নয়, মার্কেটে নতুন এসছে, কিন্তু আপনি ভেরিফাই করে দেখেছেন সেই কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো, মানুষ খুব ভালো, বিভিন্ন জায়গায় যেসব জায়গায় কোম্পানি কাজ করছে মানুষ খুব ভালো সেই কোম্পানির প্রোডাক্টকে অ্যাকসেপ্ট করছে। আপনি তার ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ শুরু করতে পারেন এবং এইসব কোম্পানিগুলো 8 থেকে 12%, 15% অবধি ডিস্ট্রিবিউটারশিপ দেয়। আপনি যদি এই কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে আপনার এলাকায় সেই কোম্পানির প্রোডাক্ট সেল করতে পারেন, সেক্ষেত্রে ইনিশিয়াল লেভেলে আপনার 60-70 হাজার টাকা যদিও বা ইনভেস্টমেন্ট হয়, কিন্তু যেহেতু আপনার ম্যানুফ্যাকচারিংয়ের কোনো হেডেক থাকছে না, আপনার প্যাকেজিং, সিলিং, যেটা ফুড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং বিজনেসের ছিল, যে প্রোডাক্ট এনে সেটার সিলিং প্যাকেজিং করতে হচ্ছে না, তো সেখানে অনেকটা সময় আপনার সেভ হয়ে যাচ্ছে। আপনি সেই টাইমটা টোটালি মার্কেটিংয়ে লাগাতে পারবেন। আপনি সেই কোম্পানির প্রোডাক্টগুলোকে সব টু সব সেগুলো সেল করবেন এবং সেখান থেকে কোম্পানি যারা লাভ্যাংশ দেয় 8% থেকে 15% অবধি, আপনার কোম্পানি কম বেশি যাই দিক, এখান থেকে আপনি একটা ভালো বিজনেস জেনারেট করতে পারেন। এবার আপনি মনে করুন আপনার গোটা শহরে 2 থেকে 3 হাজার ছোটো বড়ো মুদিখানার দোকান আছে এবং তার থেকে 100টায় আপনি এই কোম্পানির প্রোডাক্ট মার্কেট করছেন, এবং তাতে আমার ধারণা আপনার মাসিক যে লাভ্যাংশটা কোম্পানি থেকে আপনার উঠে আসবে, তাই দিয়ে মোটামুটি ইনিশিয়াল স্টেজে আপনার সংসারটা খুব ভালোভাবে চলে যাবে আমার ধারণা। তো নেক্সট সেটা হচ্ছে ফুড স্টল। ফুড স্টলের মধ্যে কি হতে পারে? আপনি যদি বাংলাদেশ থেকে দেখছেন, যদি ওয়েস্ট বেঙ্গল, আমাদের ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, বা আপনি যেখান থেকেই দেখছেন, সেটা হচ্ছে ফুড স্টল বিজনেস এখন খুব ভালো বিজনেস। আমি দেখেছি প্রচুর লোক পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন শহর এবং গ্রামাঞ্চলেও, এবং আমার ধারণা বাংলাদেশেও একই সিনারিও হবে, সেটা হচ্ছে প্রচুর মানুষ রাতে রুটির দোকান করছেন। আসলে বিষয়টা কি জানেন তো, মানুষের সংসারগুলো এখন খুব ছোট হয়ে গেছে, তো এক একটা সংসারে রাতের খাবারটা, এবং যেহেতু ম্যাক্সিমাম মানুষ রাতে রুটিটাই এখন প্রেফার করেন,
সেটা শারীরিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক, কিন্তু প্রচুর মানুষ আজকাল রাতে রুটিটাই প্রেফার করেন বেশি। সেক্ষেত্রে আমি দেখেছি প্রচুর মানুষ যারা শুধুমাত্র রাতে একবেলা রুটি তরকারি সেল করে নিজের সংসার রমরমিয়ে চালাচ্ছেন, শুধু রুটি তরকারি সেল করে। তার মানে আপনিও একটি ফুড স্টল লাগাতে পারেন, যেখানে আপনিও রুটি তরকারি করে সেটা সেল করতে পারেন। এবং বিলিভ মি, একটি রুটি তরকারি স্টল আপনি যদি শুধু প্রোডাক্টের কস্টিং দেখেন, সেক্ষেত্রে খুব নমিনাল কস্টিং, মোটামুটি 3 থেকে 3,500 টাকা ইনভেস্টমেন্টে একটা ফুড স্টল আপনি করে ফেলতেই পারেন রুটির। ওকে, তো চলুন নেক্সট এবং লাস্ট আমাদের আজকের আলোচনার লাস্ট পয়েন্ট, লাস্ট বিজনেস আইডিয়া ফুড বিজনেসের মধ্যে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাফে। এটাকে আমি লাস্টে কেন রেখেছি, তার কারণটা হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাফে খুব ভালো বিজনেস হলেও ইনভেস্টমেন্টটাও একটু তুলনামূলক বেশি। মোটামুটি আপনার একটা রেস্টুরেন্ট বা ক্যাফে করতে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনভেস্ট হবে আমার ধারণা, একটা জায়গা রেন্টে নিয়ে। তো আপনি রেস্টুরেন্ট বা ক্যাফে বিজনেস করতেই পারেন এবং একটা স্পেশাল কোর অডিয়েন্সকে, একটা স্পেশাল কোর কাস্টমারকে, অডিয়েন্স বলে আমার ভুল হয়েছে, কোর কাস্টমারকে আপনি টার্গেট করতেই পারেন। এবং এই স্পেশাল কোর কাস্টমার আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্টে অ্যাভেলেবেল যে ফুড, এই ফুড কারা কনজিউম করবে, কারা কিনবে, আপনার ক্রেতা কারা, যাদের দৈনিক রোজগার 350, 400, 500 টাকা, অর্থাৎ যারা রেস্টুরেন্টে গেলে চায় একটু অল্প পয়সায় কী করে হয়ে যাবে, নাকি আপনার কাস্টমার তারা যাদের দৈনিক রোজগার 1000 টাকার উপরে, অর্থাৎ একটু আর্থিক দিক থেকে সচ্ছল মানুষ, যারা রেস্টুরেন্টে গেলেও 500, 600, 800 টাকা, 1000 টাকা খরচা করতে ভাবেন না। এই জিনিসটা মাথায় রেখে আপনাকে আপনার রেস্টুরেন্ট বিজনেস শুরু করতে হবে। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব এই যে বিজনেসগুলো আপনাকে বললাম, আপনাকে যদি এই ধরনের যে কোনো বিজনেস শুরু করতে হয় সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত ব্যবসা শুরু করার আগে। তো দেখতে ভুলবেন না আমাদের আগামী ভিডিও, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের আগামী ভিডিও আসা অবধি অবশ্যই মোটিভেটেড থাকুন।